জীবনের প্রথম ভোট দেওয়া হবে, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় সিইসির। ভোট গণনায় থাকবে স্বচ্ছতা। নির্বাচনের পরদিন সকালে ফল ঘোষণা। শক্ত হাতে অনিয়ম প্রতিহতের হুঁশিয়ারি। বিপুল পরিমাণ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির আটক। 50 লাখের বেশি জব্দ। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় পুলিশ। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। ভোটের মাঠ কেউ নষ্ট করবেন, ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি জামাত আমিরের। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জানাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছে এবং 10 লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছে এবং ডিএমপির যিনি মুখপাত্র রয়েছেন তালেবুর রহমান, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে স্বচ্ছ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য তারা আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এবং একটু আগেই আমরা যে বিষয়টি জানাচ্ছিলাম যে 50 লাখের বেশি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির আটক করেছে পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত নিশ্চয়ই জানবো। আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা পুরোপুরি তথ্য তার কাছ থেকে জানতে পারিনি। রোজা, নিশ্চয়ই আপনি শাকির হোসেন বাদল আপনার সঙ্গে রয়েছেন, আমাদেরকে পুরো তথ্যটা যদি জানাতেন। একেবারে ইমদাদ, শাকির হোসেন বাদল আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আটক হওয়ার বিষয়টি নিয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। চলে যাচ্ছে তার কাছে। 50 লাখের বেশি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাতে নীলফামারীতে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছে তার কাছে। বাদল, আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছিলাম যে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁওর আমির টাকা সহ তাকে আটক করা হয়েছে এবং এখনো পর্যন্ত যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদ সেখানে চলছে। তবে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম রেজার সাথে কথা বলে যতটুকু জেনেছি উনি জানিয়েছেন যে এ পর্যন্ত কত টাকা 40 থেকে 50 লক্ষ টাকার মধ্যে হতে পারে, কিন্তু এখনো সেটি গোনা হয়নি বা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি যে কেন সে এতগুলো টাকা বহন করছিল। এখনো জিজ্ঞাসাবাদ সেখানে অব্যাহত রয়েছে। যৌথ বাহিনী এয়ারপোর্টের মধ্যে তারা এখনো অবস্থান করছে। যৌথ বাহিনী সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে আমরা এখন সব কিছু বলতে পারছি না যে কেন এই টাকাগুলো এত বিপুল পরিমাণ টাকা সে বহন করছিল। সে হলো তিনি হলেন ঠাকুরগাঁওর জামাতের আমির। ওনার কাছে উনি এই টাকাগুলো নিয়ে আসছিলেন। তো পুরোপুরিভাবে এখনো যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে বা জিজ্ঞাসাবাদ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকার কেন এবং কি জন্য বহন করছিল এইটা নিয়ে কিন্তু পুরোপুরি জানা যাবে না। আমরা এয়ারপোর্ট ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তাকে পাওয়া যায়নি, টেলিফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে এখনো আমরা কিন্তু জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। তবে প্রাথমিকভাবে জানা গেছে যে উনি ঠাকুরগাঁও জামাতের আমির এবং ওনার ব্যাগে উনি স্বীকার করেছেন যে ওনার ব্যাগে 40 থেকে 50 লক্ষ টাকা আছে। কিন্তু এই পরিমাণ টাকা যে কনফার্ম এখন যে এই পরিমাণ টাকাই যে ওর মধ্যে ব্যাগের মধ্যে আছে সেটি কিন্তু এখনো এইখানেকার যারা কর্মকর্তা আছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম রেজা, উনি কিন্তু এইটি এখনো পুরোপুরি নিশ্চয়তা দিতে পারেননি। কারণ উনি বলছেন যে এখন আমরা গুনবো। তবে ওনার সাথে জামাতের আমিরের সাথে কথা বলেই তারা জানতে পেরেছে যে তাদের কাছে এই পরিমাণ টাকা তারা বহন করছে। তো
এই সৈয়দপুর বিমানবন্দরে এখনো তারা যৌথ বাহিনীর কাছে আটক রয়েছে এবং যৌথ বাহিনীর কর্মকর্তারা এখনো তার সাথে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কি করা হবে না করা হবে এটি জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে। তবে এই পর্যন্ত তিনি আটক রয়েছেন এইটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি এবং ওনার কাছে যে বিপুল পরিমাণ টাকাও ছিল এটিও নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ছিল আমার কাছে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে জামাতের আমির কর্তৃক বহনকৃত টাকা নিয়ে সর্বশেষ। নীলফামারীর সৈয়দপুরে বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছেন জেলা জামায়াত আমির। রোজা, আমরা জানছিলাম যে আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল নীলফামারী থেকে তিনি যোগ দিয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন যে ঠাকুরগাঁওয়ে জেলা জামাতের আমির 50 লাখ টাকার বেশি টাকা সহ তিনি আটক হয়েছেন নীলফামারীতে। এই বিষয়ে আমাদের যেই জামাতের যে আমির তিনি যে আটক হয়েছেন 50 লাখ টাকার বেশি তার কাছ থেকে পাওয়া গেছে, তার একটি ভিডিও ক্লিপ আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটি আমরা একটু দেখতে চাই। আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল? দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ হ্যাঁ, দবিরুল এমপি ছেলে আপনি? না না না। ও আচ্ছা আচ্ছা। আর কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা? শহর, হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা, হ্যাঁ। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেছে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের যিনি আমির তিনি আসলে বিপুল পরিমাণ টাকা সহ তাকে আটক করা হয়েছে সৈয়দপুর বিমানবন্দরে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তারই একটি ভিডিও ক্লিপ আমরা দেখছিলাম। আমরা জানি যে আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। প্রায় 13 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। ভোটের আগে দিনকে কেন্দ্র করে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হচ্ছে 299 আসনে। এবার মাত্র 83 জন নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন। এর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের আগের দিন রাজধানীতে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে ব্যালট পেপার, ভোট বক্স, অমোচনীয় কালিসহ ভোটের সব সরঞ্জাম চলে যাচ্ছে ঢাকার 20টি আসনের কেন্দ্রে কেন্দ্রে। ঢাকা 17 আসনে 124টি কেন্দ্রের জন্য ভোটের সামগ্রী পাঠানো হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা 15 আসনের 127টি কেন্দ্রে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মালামাল যেটি ছিল লিস্ট আকারে সবগুলি আমি বুঝে পেয়েছি। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হচ্ছে ঢাকা 18 আসনের 218টি কেন্দ্রের সরঞ্জাম। ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রেও যাচ্ছে ভোটের সামগ্রী। যথাসময় পাইছি, আমরা এখন কেন্দ্রে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এছাড়া আমাদের কোনো হ্যারাসমেন্ট এখানে হয়নি। আমাদের পুলিশ, আনসার বাহিনী সবাই আছেন, সবাই সহযোগিতা পরায়ণভাবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসন। বিভাগীয় কমিশনাররা জানান, ঢাকায় 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসন। এবারে নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের সহকর্মীদের করা একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। আমরা আবারও আমাদের সহকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন তাদের কাছে আবারও যেতে চাই, সেখানকার সবশেষ তথ্য আমরা জানতে চাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কী রয়েছে সে বিষয়গুলো জানতে চাই। আমরা যেতে চাই আবারও সহকর্মী রোজা চৌধুরীর কাছে। রোজা, আমরা দেখছিলাম এরা একটু আগেই যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন এবং নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখছিলাম এবং তার আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত রয়েছে। তারপরে একটা যে বিষয়, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি যে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলার যে আমির সে আসলে আটক হয়েছে সৈয়দপুর বিমানবন্দরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেটি আমরা দেখাচ্ছিলাম। এবং অন্যান্য জায়গার, দেশের অন্যান্য জায়গার কি অবস্থা যদি আপনি আমাদেরকে জানাতেন আমাদের সহকর্মীদের মাধ্যমে। এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত খবর আমরা একটাই পেয়েছি, আরও যদি ঘটে আমরা সেক্ষেত্রেও আমাদের প্রতিনিধিরা আমাদেরকে অবশ্যই জানাবেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন তারা। কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানী মিরপুরে আছেন সহকর্মী বুলবুল রেজা, কিশোরগঞ্জে কামরুজ্জামান মামুন, রাজশাহীতে মওদুদ রানা এবং মৌলভীবাজারে আছেন শাহ ওলিদুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, ঘন্টার হিসেব যদি আমরা করি তাহলে আর 17 ঘন্টা পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি গণভোট। এবার একটু ব্যতিক্রম, ভিন্ন অভিজ্ঞতা যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন এবার যে নির্বাচনী সরঞ্জাম তারা বিতরণ করছেন সেখানে কিন্তু একটি ব্যালট পেপার বেশি, সেটি হচ্ছে গণভোটের, অর্থাৎ 2 ধরনের ব্যালট পেপার তারা বুঝিয়ে দিচ্ছেন যারা প্রিজাইডিং কর্মকর্তা, অর্থাৎ যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে। আমরা সকাল থেকে দেখেছি 11:30 থেকে ঢাকা 15 সংসদীয় যে আসনটি রয়েছে, অর্থাৎ আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুরে, সেখান থেকে 127টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম হ্যান্ডওভার বা হস্তান্তর করা হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের। আমরা সবশেষ এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এরই মধ্যে প্রায় 60%-রও বেশি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম এরই মধ্যে তারা হস্তান্তর করতে সক্ষম হয়েছেন। এই সরঞ্জামগুলো কিন্তু গ্রহণ করার পর আমরা দেখছি যে এগুলো আসলে হিসেব মিলানো হচ্ছে, গণনা করা হচ্ছে, অর্থাৎ একটি লিস্ট দেয়া হচ্ছে। সেই লিস্ট অনুযায়ী তাদের যে নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো বুঝে নিচ্ছেন। পাশাপাশি তাদের সঙ্গে 17 জন সদস্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এর মধ্যে 4 জন পুলিশের সদস্য, বাকি সদস্যরা হচ্ছে আনসারের মধ্যে আবার অস্ত্রধারী যারা আনসার তারা রয়েছেন 3 জন, বাকিরা কিন্তু সাধারণ আনসার সদস্য রয়েছেন। এবং এর বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এই ভেন্যুতে রয়েছেন, তারাও জিনিসগুলো দেখছেন এবং বুঝে নেওয়ার পর তারা তাদের নির্দিষ্ট যানবাহন রয়েছে, সেই যানবাহনের মাধ্যমে কিন্তু তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এই মালামালগুলো অর্থাৎ নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা পৌঁছে দিচ্ছেন তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্র মোটামুটি আগামী 2-3 ঘন্টার মধ্যেই এই যে আসনটি রয়েছে ঢাকা 15 সংসদীয় আসন, এখানকার নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বিতরণ কাজ শেষ হবে। আমাদের আরেক সহকর্মী কামরুজ্জামান মামুন রয়েছেন কিশোরগঞ্জে, সেখানকার সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জানবো। হ্যাঁ, এখন পর্যন্ত যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম, সেই কার্যক্রম বেলা 11টায় শুরু হয়েছে। এখানে যে 3টি ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ থেকে, এবং এই ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ থেকে যে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে 150টি ভোট কেন্দ্রে আজ সারা দিনে অর্থাৎ সন্ধ্যার আগেই এগুলো পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ 2টি কেন্দ্র রায়টুটি ও বাদলা, এই 2টি কেন্দ্রে সরঞ্জাম সবার আগে পৌঁছে দেওয়া হয়েছে, কেননা এই 2টি কেন্দ্র অনেক দূরবর্তী অবস্থানে হওয়ায় সেগুলো অতি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, এখনও এখানে এই কার্যক্রম চলমান। গোলাপি ব্যালট যেটিতে আসলে গণভোট অনুষ্ঠিত হবে, এছাড়া সাদা ব্যালট যেটিতে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, মানুষ ভোট দিবেন যেটিতে, এবং এছাড়াও আসলে অমোচনীয় কালি, সিল, প্যাড সহ প্রায় 80 ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো বিতরণ করা হচ্ছে এখান থেকে, এবং এগুলো এখান থেকে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর
সদস্যদের কড়া নিরাপত্তায় এগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে এখানে সকাল থেকে নিতেই কেন্দ্রের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখনও এই কার্যক্রম চলমান আছে। 3টি যে উপজেলা পরিষদ রয়েছে ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামইন, এই 3 উপজেলা পরিষদ থেকেই আজ বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। বলে রাখি যে 4,08,352 জন ভোটারের জন্য যে প্রয়োজনীয় ভোট সরঞ্জাম সেগুলো বিতরণ কার্যক্রম চলবে সন্ধ্যা পর্যন্ত। আমার কাছে এতটুকুই ছিল এখন পর্যন্ত কিশোরগঞ্জ থেকে। আমরা চলে যাচ্ছি রাজশাহীর খবর জানতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মওদুদ রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট এবং গণভোটের যে ব্যালট এবং একই সাথে ব্যালট বাক্স, অমোছনীয় কালি, স্ট্যাম্প, সিল এবং এ সহ আরও বেশ কিছু উপকরণ সেগুলো বিতরণ করা হচ্ছে। রাজশাহীতে 878টির মতো ভোট কেন্দ্র রয়েছে এবং ইতিমধ্যে অর্ধেক কেন্দ্র যে নির্বাচন গ্রহণের যে উপকরণ বা মালামাল সেগুলো বিতরণ করা সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ আনসার সদস্য, পুলিশ সদস্যদের নিয়ে আসছেন। তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে ভোট গ্রহণের যে মালামাল সেগুলো সংগ্রহ করছেন। এরপর ট্রাক, মিনি ট্রাক, ভটভটি এই যানবাহনগুলোতে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে রওনা হচ্ছে। আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার কাছে, তিনি যেটি বলছেন যে প্রত্যেকটি উপজেলা থেকে স্ব এলাকার নির্বাচনী উপকরণ এবং সিটি কর্পোরেশন এলাকায় আমরা রয়েছি রাজশাহীর মাদ্রাসা মাঠ, সেখান থেকে বিতরণ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে এরই মধ্যে 50 ভাগ কেন্দ্রের মালামাল নিয়ে রওনা হয়েছেন এবং আর আগামী 1 ঘন্টার মধ্যে বাকি যে 50% কেন্দ্রের মালামাল বিতরণ করা হচ্ছে সেটি সম্পন্ন হবে এবং যেটি বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বিকেলের পর থেকে নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো প্রস্তুত করা হবে এবং সন্ধ্যার মধ্যে প্রস্তুতির কাজ শেষ হবে এবং এর রাজশাহীতে যে 877টি কেন্দ্র রয়েছে তার অর্ধেকই ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা রয়েছে। তারা যেটি বলছেন যে সিসি ক্যামেরা মোতায়েন, পুলিশের যে বডি অন ক্যামেরা এবং একই সাথে চর এলাকাগুলোতে সেখানে ড্রোনের ব্যবস্থা করা হয়েছে, প্রশিক্ষিত কুকুর রয়েছে, বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আসলে ঘটেনি এবং রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে ভোটাররা আশ্বস্ত হতে পারে এবং তারা বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। রাজশাহী যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে 17,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এর মধ্যে 10,000 রয়েছে আনসার সদস্যরা এবং 1,100 রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, বাকি পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা রয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে যারা প্রিজাইডিং অফিসাররা রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে করে যে ভোটের মালামালগুলো রয়েছেন তারা এখান থেকে যখন নিয়ে যাচ্ছেন তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা ভালো এবং তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনাকে জানিয়ে রাখি রাজশাহীর 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনের মধ্যে বেশ কিছু চর এলাকা রয়েছে এবং সেই দুর্গম চরগুলোতে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না ঘটে সে কারণে কিন্তু আজকে ভোটের আগের দিন সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সেখানে টহল দিচ্ছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। সব মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিভাগীয় কমিশনার একটি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি বলেছেন রাজশাহী বিভাগে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নেই এবং তিনি বলছেন যে কোনো কেন্দ্রে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে 5 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে যাবেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজশাহী বিভাগে যে কেন্দ্রগুলো রয়েছে 5,000-এর উপর কেন্দ্র, তিনি বলছেন যে সেখানে সব মিলিয়ে তারা সন্তোষজনক পরিস্থিতিতে রয়েছেন এবং সেখানে একটি সুন্দর ভোটের আশা করছেন এবং তারা যেটি বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় এই বছর যেহেতু একটু সময় লাগবে, তারা বলছেন যে ভোট গ্রহণ শেষ হওয়ার 2.5 ঘন্টার মধ্যে তারা ফলাফল দিতে পারবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা রাজশাহী, কিশোরগঞ্জ এবং রাজধানীর মিরপুর থেকে। জি, আমরা দেখছিলাম যে রাজশাহীতে মওদুদ রানা তিনি জানাচ্ছিলেন যে নির্বাচনী সরঞ্জামাদি সেখানে 50% মতো চলে গেছে এবং আর ঘন্টা খানেকের মধ্যে বাকিটুকু চলে যাবে। বিকেল নাগাদ আসলে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা আমাদের সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে কথা, তারা যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতার কথা এবং তারা যে সুষ্ঠুভাবে
এখন পর্যন্ত শৃঙ্খলতা ধরে রেখেছে সে বিষয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। রোজা, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আবারও যোগ দেব, আমাদের সহকর্মীদের কাছে আবারও আমরা যাব এবং সেখানকার সবশেষ তথ্য আমরা জানবো। আমরা জানি যে 299টি আসনে এবারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই যে 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার প্রত্যেকটি আসন সম্পর্কে কোন আসনে কেমন প্রার্থী আমরা জানি যে বিএনপি নেতৃত্বাধীন একটি জোট এবং জামাত নেতৃত্বাধীন একটি জোট। মূলত এই আগামীকালের যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত এই দুই জোটের মধ্যেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার কথা আমাদের সহকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ওমর ইনান, তিনি আমাদেরকে জানাবেন আসন ভিত্তিক যে পরিসংখ্যান রয়েছে, কতজন ভোটার রয়েছে, কার কেমন অবস্থা এবং প্রার্থীদের কে কোন দলের এবং তাদের নির্বাচনী প্রচারণা এবং তার পরবর্তীতে তাদের আসলে ফিল্ড কেমন সে বিষয়ে আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইমরান, রোজা, আপনাদের দুজনকে ধন্যবাদ। এর আগে যেমনকি আমাদের সহকর্মী মনির হোসেন জানাচ্ছিলেন, ঢাকা বিভাগের যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং সামগ্রিক নির্বাচনী যে তথ্য উপাত্তগুলো জানাচ্ছিলেন, দর্শকরা নিশ্চয়ই সেটি এনজয় করছেন। কারণ আপনি জানেন যে অনেকজন হেভিওয়েট প্রার্থী আছেন যাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলে কারা সেগুলো মানুষজন জানতে চায়। সবগুলো আসলে আমরা বলতে পারবো না, যেহেতু 300 আসন, আপনি জানেন 299টি আসনে নির্বাচন হবে এবং একটি আসনে এখন পর্যন্ত ভোট স্থগিত করা হয়েছে, শেরপুর 3 আসন। যে কারণে সবগুলো আসন আসলে আমরা ধরে হয়তো বা দর্শকদের দেখাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব হেভিওয়েট প্রার্থীদের আসনগুলো আসলে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে। তেমন আমরা ঢাকা যেহেতু দেখেছি, আমরা একটু চট্টগ্রাম যেতে চাই। চট্টগ্রাম বিভাগের কি অবস্থা, সাধারণ মানুষ যে সেটি আমরা দেখাতে চাই। দর্শক, চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে চাই যে সেইখানের আসলে ভোটের কি চিত্র। আমরা যদি দেখি যে চট্টগ্রাম বিভাগে আমরা সামগ্রিকভাবে গোটা দেশের এর আগের যে পরিসংখ্যান সেটি আমাদেরকে মনির হোসেন সহকর্মী দেখিয়েছে যে এর মধ্যে 12 কোটি প্রায় 77 লাখেরও বেশি আসলে ভোটার রয়েছে। আমরা একটু চট্টগ্রাম বিভাগে যদি যাই তাহলে আমরা দেখব চট্টগ্রামে মোট আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 11টি জেলা রয়েছে এবং 11টি জেলায় মোট ভোটারের সংখ্যাটাও আমরা একটু বলে দিতে চাই। 2,56,79,79,417 জন মোট ভোটার এবং এর মধ্যে পুরুষ ভোটার 1,33,43,337 জন এবং নারী ভোটার 1,23,35,832 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আমরা দেখতে পাচ্ছি 174 জন, অর্থাৎ সারা দেশে 1200-র মতো তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। তার মধ্যে চট্টগ্রামে আছে 174 জন এবং চট্টগ্রামের বিভাগের যদি আমরা আসন বিন্যাস দেখি, মোট 58টি আসন রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে 6টি, কুমিল্লায় 11টি, চাঁদপুর 5টি, ফেনীতে রয়েছে 3টি আসন, লক্ষ্মীপুরে 4টি, চট্টগ্রামে 16টি আসন রয়েছে। এছাড়া কক্সবাজারে 4টি, রাঙামাটিতে 1টি আসন, অর্থাৎ 3 পার্বত্য জেলার রাঙামাটিতে 1টি, খাগড়াছড়িতে 1টি, বান্দরবানে 1টি এবং নোয়াখালীতে 6টি আসন রয়েছে। সব মিলিয়ে 58টি আসন রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি আসন খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতা যারা করছে আসলে তাদের কারণে। এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে আসলে কি কারণে কারা আসলে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা কিন্তু সেটি এর মধ্যে জানেন। আমরা যদি চট্টগ্রাম ধরে একটু যেতে চাই যে আসলে কারা সেখানে হেভিওয়েট প্রার্থী আছেন, আমরা যদি চট্টগ্রাম 6-এ যাই, চট্টগ্রাম 6 আসনে আমরা দেখতে পাবো বাংলাদেশের জাতীয় সংসদের যে 300টি নির্বাচনী এলাকার এটি একটি সাধারণভাবেই এবং 283 নং আসনটি মূলত এই চট্টগ্রাম 6 আসন, যেটি কিনা রাউজান উপজেলায় মূলত অবস্থিত এবং এই আসনের মোট ভোটার রয়েছেন 3,39,988 জন এবং পুরুষ ভোটার আছেন 1,78,971 জন এবং নারী ভোটার 1,61,17 জন। তৃতীয় লিঙ্গের ভোটার এখানে নেই। আমরা একটু প্রার্থী যারা আছেন, মোট প্রার্থী 4 জন, আমরা আরও বিস্তারিত একটু দেখতে চাই যে আসলে এখানে মোট কারা আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা জানেন যে বিএনপির যে ধানের শীষের প্রতীকের প্রার্থী তিনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, খুব স্বাভাবিকভাবে তিনি 1986 সাল এবং 1996 সালে তিনি এমপি ছিলেন এই আসনের, অর্থাৎ চট্টগ্রাম 6 আসনের এমপি ছিলেন এবং 3বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবশেষ আমরা দেখতে পাচ্ছি এবারের নির্বাচনে তিনি মনোনয়ন গ্রহণ করেছেন এবং পিএনপি থেকেই তিনি মূলত লড়াই করছেন এবং তিনি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মূলত ধারণা করা হচ্ছে যে এখানে বৃহত্তর সুন্নি জোট থেকে কিন্তু এখানে মূলত সমর্থন দেওয়া হয়েছে জামাতের প্রার্থীকে এবং যে কারণে জামাতের প্রার্থীও কিন্তু মোটামুটি একটু শক্ত অবস্থান রয়েছেন। শাহজাহান মঞ্জুর কথা বলছে এবং 11 দলীয় ঐক্যের যিনি প্রার্থী রয়েছেন শাহজাহান মঞ্জু, তার যে গ্রহণযোগ্যতা, বিশেষ করে রাউজানের যেই সামগ্রিক চিত্র, বিশেষ করে আপনারা জানেন যে রাউজানে
5 আগস্ট পরবর্তী বেশ কিছু খুনোখুনি হয়েছে, বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, যে কারণে সাধারণ মানুষ আসলে অনেকটা অতিষ্ঠ, যে কারণে এই কোন প্রার্থীকে বেছে নেবেন, বিএনপির প্রার্থী নাকি বৃহত্তর সুন্নি জোটের সমর্থন দেওয়া, এমনকি 11 দলীয় জোটের ঐক্য থেকে যে দাঁড়িয়েছেন শাহজাহান মঞ্জু তাকে আসলে সমর্থন দিবেন, সেটিও কিন্তু এখন আসলে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সামগ্রিকভাবে আমরা নিশ্চয়ই ধাপে ধাপে অন্য যেই আসনগুলো রয়েছে সেই আসনগুলোর যে হেভিওয়েট প্রার্থী আছে তাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে পারবো, এবং আসন বিন্যাস কি, সেখানে কতজন ভোটার আছে, কোন প্রার্থী কতটা এগিয়ে আছে সেটিও আমরা ধাপে ধাপে নিশ্চয়ই দেখিয়ে দিতে পারবো। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে 6 আসন দেখেছি আমরা, চট্টগ্রাম 7, চট্টগ্রাম 11, এই আসনগুলো ধীরে ধীরে আমরা প্রতি বুলেটিনে দেখিয়ে দেবো। আবারও চলে যাচ্ছি আমরা সহকর্মী ইমদাদুল হকের কাছে। যে আমরা আসলে দেখছিলাম এবং শুনছিলাম, ইনান আপনাকে ধন্যবাদ। আসন ভিত্তিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণগুলো আপনি করছিলেন, এবং আপনার কাছে আবারও আসবো বিভিন্ন আসনের প্রার্থী এবং ভোটার সংখ্যা, এইসব বিষয়ে আসলে দর্শকদের আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যে বিষয়টি একটু আগেই দেখেছিলাম যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির বেলাল উদ্দিন, তিনি 50 লাখের বেশি টাকা তার কাছ থেকে জব্দ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটি আমরা দেখাচ্ছিলাম একটু আগে, একটা ভিডিও ক্লিপ আমরা দেখাচ্ছিলাম। এবং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, টাকার ছড়াছড়ি কিনা, এবং এই বিষয়ে বিস্তারিত আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল তিনি আমাদেরকে জানাবেন, এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকেও আসলে একটা যদি ব্রিফ করা হয় তখন আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো যে আসলে ঘটনাটা কী। এছাড়া সকাল থেকে যেটি দেখেছি যে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে এবং কিছু বাকি রয়েছে, সেটিও ঘণ্টাখানেকের মধ্যেই হয়তো বিভিন্ন জায়গায় চলে যাবে, সেটা আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় নির্বাচনী সরঞ্জামাদি কী পরিমাণ পৌঁছাচ্ছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কেমন তৎপর রয়েছে এবং শৃঙ্খলার কোনো বিঘ্ন হচ্ছে কিনা সে বিষয়ে আমাদের সহকর্মী রোজা রয়েছে, রোজা চৌধুরী, তার মাধ্যমে আসলে আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা জেনে নিতে চাই। রোজা। ইমদাদ, আমাদের যে সকল প্রতিনিধি যে সমস্ত জায়গায় আছে, রোজা আপনার কাছে একটু পরে আসবো। তার আগে আমরা আসলে দেখতে চাই প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে কথা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর ইসি। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন জানান স্বচ্ছভাবে হবে ভোট গণনা। আরও জানান তিনি সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পর্যবেক্ষক সাংবাদিকদের প্রতিবেদনেই উঠে আসবে নির্বাচনের প্রকৃত চিত্র। একই অনুষ্ঠানে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোট কেন্দ্র, কোথাও কোনো অনিয়ম হলে ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ভোট গ্রহণের পরদিন সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। Might take 4, 5, 6 hours. So you are expecting the initial results from each of the centers coming in slowly through informal means by early morning tomorrow, midnight to early morning tomorrow. Some even before that. A small centers, some even before that. But official results, compilation will be done the next morning. The Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible and participatory election. All electoral materials, including ballot papers, have already been distributed to the returning officers in respective constituencies and are currently being distributed polling center wise. ভোট গণনা স্বচ্ছ এবং ভোট গ্রহণ স্বচ্ছ করার কথা জানাচ্ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সেই তার কথাটি দেখছিলাম। এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 10 লাখেরও বেশি সদস্য তারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছেন। এবং আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা দেখেছি এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত নেতৃত্বাধীন জোট, তাদের মধ্যে আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে সে বিষয়গুলো সম্পর্কেও জানাচ্ছিলেন এবং প্রচারণার সময়ও আমরা দেখেছি তারা আমাদেরকে সেই বিষয়গুলো জানাচ্ছিলেন। এবং গতকাল থেকে, গত পরশু থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে নির্বাচনী সরঞ্জাম আদি যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে সে বিষয়ে আমাদেরকে সহকর্মীরা জানাচ্ছিলেন। এবং আজকের আইনশৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মী রোজা চৌধুরী আছেন, তার মাধ্যমে আমরা আসলে আমাদের সহকর্মীরা যারা রয়েছে
করেছেন বিভিন্ন জায়গায়, তারা বিস্তারিত কি জানায় এই বিষয়ে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছতে আর কতক্ষণ বাকি বা আর কতক্ষণ সময় লাগতে পারে বলে? অবশ্যই এমদাদ, এই নির্বাচনী সরঞ্জামকে কেন্দ্র করে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি এটির আরও বিস্তারিত জানাতে আমাদের বিভিন্ন সহকর্মীরা আছেন বিভিন্ন প্রান্তে, আমরা সেগুলো জানতে চলে যাচ্ছি তাদের কাছে। এই মুহূর্তে রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, ফেনীতে আতিয়ার সজল, নেত্রকোনায় আলপনা বেগম এবং কুষ্টিয়ায় আছেন এমএস রাশেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সাকিবের কাছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা 18 আসনে। এই ঢাকা 18 আসনের মোট 218টি কেন্দ্র রয়েছে। এই প্রতিটি কেন্দ্রের যত ভোটের সরঞ্জাম রয়েছে সেটি কিন্তু এই উত্তরা কমিউনিটি সেন্টার থেকে বিতরণ করা হয়েছে। যদিও সকাল 10টা নাগাদ এখান থেকে বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা দেখেছি যে বেলা 11:30টার দিকে এখানে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এবং যেহেতু এখানে অনেকগুলো কেন্দ্র, সে কারণে কিন্তু আমরা দেখছি যে বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে এই কার্যক্রমটি চলছে। যদিও আমরা এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন আনম বদরুদ্দোজা, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে দেরিতে কার্যক্রম শুরু হলেও তারা বলছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে এই কার্যক্রম শেষ হয়ে যাবে। তবে আমরা যে ধীরগতি এখানে দেখতে পাচ্ছি, আমরা ধারণা করছি হয়তো বিকেল পেরিয়ে যাবে, সন্ধ্যা নাগাদ হয়তো বা এখান থেকে যে সবগুলো কেন্দ্রের সরঞ্জাম পৌঁছানো সম্ভব হতে পারে। এবং এই সরঞ্জামগুলো যেখানে রয়েছে, এখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে যে সিল এবং হচ্ছে যে অমোচনীয় কালি থেকে সব ধরনের সরঞ্জাম কিন্তু এখান থেকে বিতরণ করা হচ্ছে। এবং প্রতিটি কেন্দ্রের জন্য আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু এই যে সরঞ্জামগুলো বুঝে নিচ্ছেন এবং তাদের সঙ্গে পুলিশ, আনসার, ভিডিপি সহ নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তা এবং কঠোর প্রহরার মধ্য দিয়ে এই যে সরঞ্জামগুলো তাদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি এই উত্তরা কমিউনিটি সেন্টারের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং বাড়তি পুলিশও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অসংখ্য মানুষ এখানে, যারা বিশেষ করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আনসার ভিডিপি যারা সদস্য রয়েছেন কেন্দ্রের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য, তারা কিন্তু একদম সকাল থেকে আমরা দেখছিলাম যে এখানে অপেক্ষা করে আছেন। তবে দীর্ঘ সময় ধরে অপেক্ষা থাকলেও আমরা নির্বাচনী যে আমেজটি সেটি কিন্তু সবার মধ্যেই দেখতে পাচ্ছি এবং সব মিলে কিন্তু আমরা বেশ ভালোভাবে এখানে যে ভোটের সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এমনটি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা একটু ফেনীর খবর নিব, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে ফেনী জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন মনির হক জানিয়েছেন সার্বিক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। এবং ইতিমধ্যে স্ব উপজেলা থেকে কিন্তু আমরা দেখেছি যে যে সকল সরঞ্জামাদি নির্বাচনী সেগুলো কিন্তু স্ব নির্বাচনী কর্মকর্তার হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে সে সকল সরঞ্জামাদি নিয়ে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী কেন্দ্রে স্ব কেন্দ্রে চলে যাচ্ছেন। এবং তাদের যে এই যে কর্মকাণ্ডগুলো চলছে এগুলো কিন্তু আমরা দেখেছি যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আর নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু সুন্দর করতে আপনারা জানেন যে ফেনী একটি সীমান্তবর্তী জেলা, এখানে 6টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় সীমান্তবর্তী এবং সীমান্তবর্তী হওয়ায় 3টি উপজেলার যে নিয়ে যে আসন, এক সংসদীয় আসন 1-এ, সেখানে কিন্তু সেনাবাহিনী না থাকলেও 12 প্লাটুন বিজিবি থাকবে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ এবং সব মিলেই কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে কিন্তু জেলা প্রশাসন থেকে সার্বিক পরিস্থিতি নেওয়া হয়েছে। এবং সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে এবং কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার মধ্যে দিয়ে আগামীকাল যাতে ভোটাররা ভোট দিতে পারে, একত্রে ভোট এবং গণভোট দিতে কিন্তু ফেনীর যারা প্রার্থী রয়েছে, তাদের সমর্থক রয়েছে এবং সাধারণ ভোটার রয়েছে, তারা কিন্তু মুখিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা চলে যাব নেত্রকোনার পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আলপনা বেগম। হ্যাঁ, নেত্রকোনা জেলার যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই 5টি সংসদীয় আসনের মোট 676টি ভোট কেন্দ্র রয়েছে। আর এই সে ভোট কেন্দ্রে আজকে সকাল থেকে সকল নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে এবং সকাল থেকে আমরা যেটি দেখলাম যে ভিড় ছিল নেত্রকোনা জেলার যে নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বর এবং সেখান থেকে সকল সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে। এখন দুপুরের দিকে কিছুটা ফাঁকা হয়েছে, ভিড় ছিল। তো আমরা যেটি জানলাম যে এই ভোট কেন্দ্র ভিত্তিক যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং ব্যবস্থা সেটি হচ্ছে যে 401টি ভোট কেন্দ্রে 2 জন করে মোট 802 জন মোতায়েন করা হয়েছে এবং অবশিষ্ট 275টি ভোট কেন্দ্রে 1 জন করে রয়েছে। আর মোট 1077 জন অফিসার এবং ফোর্স মোতায়েন করা হয়েছে সকল ভোট কেন্দ্রে। হ্যাঁ, এবং 5টি আসনের যে মোট এই ভোট কক্ষ রয়েছে 3873 এবং সেগুলোর জন্য
হ্যাঁ 10টি থানার জন্য 10টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে, 61 জন স্ট্রাইকিং ফোর্সে থাকবেন। তো আমরা হচ্ছে এবার চলে যাব কুষ্টিয়ায় রয়েছেন SM রাশেদ, আমরা তার কাছে চলে যাচ্ছি। কুষ্টিয়ায় ইতিমধ্যে 599টি কেন্দ্রের যে ভোটার এবং নির্বাচনী সামগ্রী আছে তা কিন্তু দুপুরের পর থেকেই সরবরাহ শুরু করেছে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এবং আমি কুষ্টিয়ার যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী গতকালকে কিন্তু যে নির্বাচনের যে সরঞ্জামগুলো যা আছে সেগুলো প্রতিটা উপজেলায় পৌঁছে গেছে এবং আজ দুপুরের পর থেকেই 599টি কেন্দ্রে কিন্তু নির্বাচনী সামগ্রী তারা পৌঁছে দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে কেন্দ্রগুলোর যারা প্রিজাইডিং অফিসার আছে তারা এগুলো ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে এবং তারা প্রতিমধ্যে কিন্তু রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সন্ধ্যার আগেই প্রতিটা কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী এই সরঞ্জামাদি। এবং রিটার্নিং কর্মকর্তারাও আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটা কেন্দ্রে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যালট পেপার এবং ব্যালট বক্স সহ নির্বাচনী সামগ্রীর সাথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং তারা কিন্তু তারা তাদের কাজ শেষ করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের কাজ শুরু করবে এবং আগামীকাল সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট গ্রহণ শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ভোটকে কেন্দ্র করে যে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছিল তার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা কুষ্টিয়া, নেত্রকোনা, ফেনী এবং রাজধানীর উত্তরা থেকে। জি, আমরা দেখছিলাম আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি এবং এখনও নির্বাচন কর্মকর্তার যে অফিস রয়েছে সেখানে ভিড় রয়েছে এবং আমরা সেটি দেখছিলামও। আমরা যদিও কুষ্টিয়াতে SM রাশেদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তার ওখানে হয়তো কিছুটা ভিড় কম এবং এর আগে আমরা নেত্রকোনায় দেখেছি আলপনা আক্তার, তিনিও দেখাচ্ছিলেন এবং সেখানেও কিছুটা ভিড় আমরা কম দেখেছি। নির্বাচনী কর্মকর্তা তারা আসলে প্রিজাইডিং অফিসারের কাছে তুলে দিচ্ছেন নির্বাচনী সরঞ্জাম এবং সেই সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে এবং আগামীকাল আসলে 7:30 থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই ভোট গ্রহণ যাদের মধ্যে হচ্ছে, একটু আগেও আমি বলছিলাম আপনাদেরকে, আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আমরা এখন এই মুহূর্তে আমাদের সহকর্মীদের করা একটি প্রতিবেদন দেখে আসতে চাই, সেই প্রতিবেদনটি দেখব, তারপর আবার আপনার কাছে আসব। দরজায় করা নাড়ছে, ভোট শেষ মুহূর্তে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের বিষয়ে উৎকণ্ঠা তুঙ্গে, অনেক আসনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভাবাচ্ছে দলকে। এছাড়া এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত অনেককে জনপ্রিয়তাও দিয়েছে। আমাদের সহকর্মী আইসা সিদ্দিক সামিয়ার একটা রিপোর্ট আমরা দেখব। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, বাকি আর মাত্র একটি দিন। শেষ সময়ে সব দল ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের উৎকণ্ঠা তুঙ্গে। তবে বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের জনসমর্থন ভাবাচ্ছে দলগুলোকে। কোনো আসনের দলীয় প্রার্থীর বিপক্ষে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দল বহির্ভূত স্বতন্ত্র প্রার্থীরা। ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি ও স্থানীয় সমর্থনকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এই আসনটিতে জোটের শরিক জামিয়ত ওলামায়ে ইসলামকে দেয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েই মাঠে নামেন রুমিন ফারহানা। এবার পটুয়াখালী 3 আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নুরুল হক নূর। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান মামুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসান মামুনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং নিজস্ব প্রচারণা কৌশলের কারণে এই আসনে ভোটের ফলকে প্রভাবিত করতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন ডাক্তার তাসনিম জারা। তবে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। জারার নির্বাচনের মাঠে থাকা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিগত 1 বছরের মধ্যে তাসনিম জারা তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা ও নাগরিক অধিকার ভিত্তিক বক্তব্য ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করেছে। অনেকেই তাকে গতানুগতিক রাজনৈতিকদের মধ্যে বিকল্প হিসেবে দেখছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুল আলম নীরব ঢাকা 12 আসনে
নিজের রাজনৈতিক পরিচিতি ও নির্বাচনী বার্তা নিয়ে লড়াই করছেন। দীর্ঘ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা হিসেবে কাজ করেছেন তিনি। তবে দলীয়ভাবে মনোনয়ন না পেয়ে ফুটবল প্রতীকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও এলাকাভিত্তিক সম্পর্ক তাকে ভোট ব্যাংক সৃষ্টি করতে সাহায্য করতে পারে বলে মত দেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে টাঙ্গাইল ৫ আসনটিতে প্রার্থী ৪৭ জন। এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তবে স্বতন্ত্র হলেও ফরহাদ ইকবালকে জনপ্রিয় ও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। এক সময়ের বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ থানা আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু এবারে নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকায় ভোটারদের কাছে তিনি পরিচিত মুখ। দলীয় সমর্থন না থাকলেও ভোটের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। নাটোর ১ আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের সঙ্গে টিপুর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এলাকায় ২ প্রার্থীর ভাবমূর্তি সংকটে পড়ে। তবে টিপুর নির্বাচনী জনসভায় নির্দলীয় বার্তা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে বলে মনে করেন বিশ্লেষক। আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কৌশলগত নানা সমীকরণ মেলানো হচ্ছে। অনেক আসনে বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভাবাচ্ছে দলটিকে। এছাড়াও বিভিন্ন দল থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত অনেককে জনপ্রিয়তা দিয়েছে। তবে দেখার পালা শেষ হাসি হাসবে কে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আমাদের সহকর্মীর করা একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। রোজা, আপনারও কাছে আবার যেতে চাই, সেখানে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আবারও জানাতে চাই যে নির্বাচনী সরঞ্জামাদি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থা। আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক, একেবারে ঠিক বলেছেন এমদাদ। আমরা জেনে নেই আমাদের সহকর্মীরা কে কোথায় আছেন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, বগুড়ায় আব্দুল আওয়াল, দিনাজপুরে গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছে শিমুলের কাছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং কি গণভোটকে কেন্দ্র করে সব শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলমান সারা দেশব্যাপী, এবং কি নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমি বর্তমানে রয়েছি রাজধানীর ঢাকার ৭ আসন, যেটি সেই আসনে কিন্তু আমরা জানি যে ১৬৪টি ভোট কেন্দ্র রয়েছে এবং ১৬৪টি ভোট কেন্দ্রের যেই নির্বাচনী সরঞ্জাম রয়েছে, 18 ধরনের নির্বাচনী সরঞ্জাম রয়েছে। সেই সরঞ্জামগুলো কিন্তু আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে কেন্দ্রের যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আসলে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমি যেমনটা দেখেছি এখানে এসে যারা বিভিন্ন কেন্দ্রগুলোর রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছে, তারাই মূলত এখানে এসেছেন এবং কি তাদের যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো গ্রহণ করছেন। পাশাপাশি যেমনটা দেখছি যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর দিকে বেশ কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে আনসার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরাও কিছুক্ষণ আগে এসেছেন, টহল দিচ্ছেন। এই ঢাকার এই সবশেষ অবস্থা ছিল। বগুড়ার নির্বাচনী প্রস্তুতির কি অবস্থা রয়েছে সেই খবরাখবর জানতে যাচ্ছি আওয়ালের কাছে। আওয়াল, সকাল থেকে বগুড়া যে 7 উপজেলার 12 উপজেলার 7টি সংসদীয় আসনে কিন্তু নির্বাচনের যে সরঞ্জামগুলো সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছে। বগুড়ার যে 983টি ভোট কেন্দ্র রয়েছে, 983টি ভোট কেন্দ্রে কিন্তু যে নির্বাচনী সরঞ্জামগুলো আছে, যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার সহ ও নির্বাচনের যারা পোলিং এজেন্ট এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এই যে নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। এবং বগুড়া 6 যে সদর আসন, এখানে কিন্তু মোট 150টি ভোট কেন্দ্র রয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা কিন্তু তাদের যারা সহকর্মী তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রগুলোতে এই যে নির্বাচনী সরঞ্জামগুলো, বিশেষ করে নির্বাচনী সরঞ্জামের মধ্যে ব্যালট বাক্স, ব্যালট বক্স সহ কিন্তু 17 রকমের সরঞ্জামাদি কিন্তু সেখানে রয়েছে। এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেগুলো আসলে নির্দিষ্ট ভোট কক্ষগুলোতে চলে যাচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো শহর এবং জেলা জুড়ে তাদের কঠোর যে নিরাপত্তা টহল সেটি চালিয়ে যাচ্ছেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী, চলে যাচ্ছি তার কাছে।
অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে দিনাজপুরের চিরিবন্দর উপজেলার সখীপুর স্কুলে রয়েছি, যেখানে রংপুর এরিয়া কমান্ডার এবং ৬৬টি পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ মেজর জেনারেল কামরুল হাসান এসেছেন। দিনাজপুরের এই সখীপুর শুধু না, বিভিন্ন ভোট কেন্দ্রে তিনি পরিদর্শন করবেন। ইতিমধ্যে তিনি এই ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছেন এবং আমরা দেখছি যে এই ভোট কেন্দ্রে আপনার ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের রফিকুল ইসলাম এবং আপনার জেলা পুলিশ সুপার এখানে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে দিনাজপুরের মোট 844টি কেন্দ্র, 844টি কেন্দ্রের কি অবস্থায় রয়েছে, বিশেষ করে সিসিটিভি ক্যামেরা, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনী সরঞ্জাম ঠিকমতো এখানে এসেছে কিনা এবং সার্বিক বিষয়গুলো তিনি দেখছেন। এবং তিনি যেটা আমাদের বলেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যে ব্যবস্থা প্রস্তুতি গ্রহণ করা দরকার তিনি এটা গ্রহণ করেছেন। এবং তারা বলছেন যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে বিজেপি, পুলিশ, আনসার, ভিডিপি সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর এখানে লোকজন থাকবেন না, তারা দেখবেন যেন ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারেন। এবং ইতিমধ্যে ভোট কেন্দ্রে পরিদর্শন করে তিনি যেটা বলছেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো দেখছেন এবং এইখানকার মানুষজনের সঙ্গে তিনি কথা বলছেন যেন কাল যে ভোট, এই ভোট যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, এর জন্য সেনাবাহিনী সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই ৬৬টি পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম হাসান, তিনি এই ইতিমধ্যে এসে আমরা সবার সঙ্গে কথা বলছেন। আমরা দেখছি এখানে সেনাবাহিনীর বা লোকজন এখানে রয়েছেন, বিশেষ করে পুলিশ রয়েছে, সবাই এখানে রয়েছেন। এরপরে তিনি পার্শ্ববর্তী বিন্যাকুড়ি আপনার ভোট কেন্দ্রে পরিদর্শন করবেন। তো আমার কাছ থেকে আপনার এই সখীপুর স্কুলে ভোট কেন্দ্রের সর্বশেষ এই ছিল। দিনাজপুর, বগুড়া এবং রাজধানীর আজিমপুর থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠ পৌঁছানোর খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইমদাদ, আপনার কাছে পরবর্তী কি সংবাদ থাকতে পারে? জি, আমরা আসনভিত্তিক যে পরিসংখ্যান রয়েছে সে বিষয়ে আমরা জানবো। রোজা, আপনাকে ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো। আমাদের সহকর্মী ওমর ইনান রয়েছেন, তিনি আমাদেরকে আসলে জানাবেন যে 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে যে আসন রয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে আমাদের সহকর্মী ওমর ইনান তিনি আমাদেরকে জানাবেন। যাও তার কাছে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। এবং আপনারা যেমনটি জানাচ্ছিলেন যে সারা দেশের চিত্র, আমিও আসলে সারা দেশের চিত্রই জানাচ্ছি আপনাদেরকে, যেটি তথ্যগত। আসলে আমরা একটু এবার চট্টগ্রাম 7 আসনে যেতে চাই, যেটি এর আগে আমরা রাউজান উপজেলা দেখেছি। এবার রাঙ্গুনিয়া উপজেলায় যেই উপজেলাটি নিয়ে গঠিত যেই আসনটি চট্টগ্রাম 7, এই চট্টগ্রাম 7 আসনে দেখব যে আসলে এই আসনের হালচাল কি। আপনারা জানেন যে চট্টগ্রাম 7 আসনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আসনেই লড়াই করছেন সালাউদ্দিন চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী এবং তিনি সহ আরও 7 জন, অর্থাৎ মোট 8 জন প্রার্থী এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেমন করে গণ অধিকার পরিষদের প্রার্থী আছে, তেমনি করে একইভাবে লাঙ্গলের প্রার্থীও আছে 11 দলীয় ঐক্যের প্রার্থী এবং একইভাবে সব মিলিয়ে মোট 8 জন প্রার্থী এই চট্টগ্রাম 7 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এবার একটু একেবারে দেখতে চাই যে আসলে এই আসনে যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসলে ঠিক কেমন হতে পারে। কারণ আপনারা জানেন যে এই বিয়াটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম 7-এ এর আগে আমরা দেখেছি যে এই আসনটিতে বিভিন্ন ধরনের সমীকরণ মিলেছে। আসলে আমরা চট্টগ্রাম 7-এ চলে যায় একেবারে সরাসরি, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবো যে এইখানে মোট ভোটারের সংখ্যা যদি দেখি যে 1,67,531 জনের মতো ভোটার আছে এবং নারী ভোটারের মধ্যে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি 1,51,000 এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে একজন। এবং যেমনটি বলছিলাম মোট প্রার্থী 8 জন রয়েছেন এবং তার মধ্যে এভিয়েট প্রার্থীর কথা আমরা যেটি বলছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরীর কনিষ্ঠ পুত্র হুমাম কাদের চৌধুরী, এবং তিনি এবার এখানে প্রথমবারের মতো তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বিভিন্ন কারণে কিন্তু তার এই আসনটি গুরুত্বপূর্ণ, কারণ তিনি বারবার বলেছেন তিনি এর আগের সরকারের সময় বিভিন্নভাবে তিনি গুম ছিলেন এবং নির্যাতিত হয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু তিনি বারবার বলেছেন প্রার্থীদের কাছে গিয়ে, এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের বিষয়েও কিন্তু তারা কথা বলছেন। যে বিশেষ করে আমি যেটি বলছিলাম যে আসলে এখানে জামাতের সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটি আভাস রয়েছে, বিশেষ করে এটিএম রেজাউল করিমের সঙ্গে, যেটি 11 দলীয় ঐক্যের
পক্ষ থেকে আসলে দাঁড়িপাল্লা নিয়ে তিনি দাঁড়াচ্ছেন। কিন্তু এইখানেই কিন্তু আসলে শেষ নয়, কারণ আমি যেমনটি বলছিলাম যে এই এটিএম রেজাউল করিম ছাড়াও হুম্মাম কাদের চৌধুরী যেমন আছে, আরও 6 জন প্রার্থী রয়েছে, অর্থাৎ মোট 8 জন প্রার্থী এই আসনটিতে লড়াই করছেন। এবং এর চেয়েও বড় কথা, এখানে ত্রিমুখী একটি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। একটি হলো ধানের শীষ, আরেকটি হলো 11 দলীয় ঐক্যের অর্থাৎ দাঁড়িপাল্লা, এছাড়া বৃহত্তর যে সুন্নি অর্থাৎ সুন্নি অধ্যুষিত এলাকা ইসলামী ফ্রন্টের একটি এখানে সমর্থন রয়েছে, যে কারণে ইসলামী ফ্রন্টের সমর্থন আসলে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে। কারণ ইসলামী ফ্রন্ট যদি আসলে সমর্থন দিয়ে দেয়, কারণ আমরা দেখেছি যে 6 আসনে কিন্তু সমর্থন দিয়েছিল যেখানে জামাতের প্রার্থীকে, কিন্তু এই 7-এ কিন্তু এখন পর্যন্ত সমর্থন দেওয়ার আমরা কিন্তু এখনও দেখি নাই, যে কারণে এই আসনের হিসাবটা কী হবে সেটিও আসলে এখন দেখার বিষয় রয়েছে। আমরা চট্টগ্রাম 11-তে যাচ্ছি। চট্টগ্রাম 11-তে যদি দেখি, আমরা মোট পুরুষ ভোটার রয়েছে এখানে 2,52,000 এবং নারী ভোটার রয়েছে 2,42,000 এবং তৃতীয় লিঙ্গে রয়েছে এখানে 3 জন। এবং আমরা যদি একদম হেভিওয়েট প্রার্থী যারা সেখানে যাই, তবে দেখতে পাবো যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে কারণে আসলে এটি একটি হেভিওয়েট আসন হিসেবে করা হয়। আপনারা জানেন যে 11 আসনটি মূলত পতেঙ্গা অর্থাৎ বন্দরনগরের যে পতেঙ্গা, সেই পতেঙ্গার অঞ্চল নিয়ে মূলত আসনটি গঠিত। এবং তিনি ব্যবসায়ীদের সঙ্গে এর মধ্যে বিভিন্নভাবে বেশ কয়েকবার আমরা দেখেছি যে তিনি বৈঠক করেছেন, তার প্রচারণা চালিয়েছেন, তার যে ভিশন সেটি তিনি তুলে ধরেছেন। এবং তার যে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এখানে মূলত জামাতের সঙ্গে সবচেয়ে বেশি আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে শফিউল আলমের সঙ্গে, অর্থাৎ জামাত ইসলামের 11 দলীয় ঐক্যের। তিনি কিন্তু এবার প্রথমবারের মতো এই সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। অপরদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী এই পর্যন্ত 5 বারের মতো তিনি অংশগ্রহণ করেছেন, এবং তিনি এই যে আভাস পাওয়া যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শফিউল আলমের মধ্যে, অন্য আসনগুলোতে আমরা দেখেছি মূলত যে ত্রিপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু চট্টগ্রামের বেশ কয়েকটি আসনে, যদি আমি বলি চট্টগ্রাম 6, চট্টগ্রাম 11, এই আসনগুলোতে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে একেবারে জামায়াতের প্রার্থী এবং বিএনপির ধানের শীষের প্রার্থীর মধ্যে। এবং যে কারণে এই আসনগুলোতে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। যেমন করে আমি বললাম 6-এর কথা, 7-এর কথা এবং 11-তেও, অর্থাৎ চট্টগ্রাম যে 11 আসনটি পতেঙ্গা অঞ্চল নিয়ে গঠিত, সেই 11 আসনেও আসলে এই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে। এবং চট্টগ্রামের আরও যেই অন্যান্য আসনগুলো রয়েছে, সেই আসনগুলোর চিত্রও আমরা অন্যান্য বুলেটিনে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। যেমন করে এর আগে সহকর্মী মনির হোসেন জানিয়েছেন, ঢাকা বিভাগের যে ছোট ছোট যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো জানিয়েছেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।